ঝাল এবং টক ওর সবচেয়ে পছন্দের খাবার। পরপর 3টা খেয়েই ঝালে ধরে গেছে গুনগুনের, তবুও সে খাচ্ছে। চোখও টলমলো করছে, নাক মুখ লাল হয়ে গেছে। আজ হয়তো মামা একটু বেশি ঝাল দিয়ে ফেলেছে। একটু সময় নিয়ে আরেকটা ফুচকা মুখে দিতেই একটা ছেলে একদম গুনগুনের সামনে এসে দাঁড়ালো। গুনগুন চোখ তুলে তাকাতেই একদম চমকে গেল। তার মুখের ভেতর তখনও ফুচকা। সে গিলতেও পারছে না, চোখও ফেরাতে পারছে না। মাহবুব এখানে কি করছে? অফিস থেকে বাড়ি ফেরার পথে গুনগুনকে দেখে থমকে গিয়েছিল মাহবুব। সামনে আসবে না আসবে না মনে করেও কি ভেবে যেন আবার বাইক ঘুরিয়ে এখানে চলে এসেছে। কোনো ভনিতা ছাড়াই সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। গুনগুন নিরুত্তর। ওর চোখ তখনও টলমলো করছে ঝালে। মাহবুব ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল গুনগুনের দিকে। গুনগুন বোতলটা নিচ্ছে না, সে শুধু বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তখন প্রণয় ফিরে এসে মাহবুবের হাত থেকে পানির বোতলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। দোকানে আরও কয়েকজন ছিল, তারা অবাক চোখে তাকিয়ে আছে। ফুসকলা মামাও অবাক হয়ে তাকিয়ে দেখছে। প্রণয় গুনগুনের হাতে মোজোর বোতল দিয়ে মাহবুবের মুখোমুখি দাঁড়িয়েছে, চোখে মুখে তার রাগ। চোয়াল শক্ত করে বলল। আমার ওয়াইফের থেকে দূরে থাকেন। মাহবুব কয়েক সেকেন্ড নীরব রইল। সে ভেবে পাচ্ছে না যে কি বলবে। নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করল। গুনগুন তখন পাশ থেকে বলল। আমার স্বামী। মাহবুবের চোখে বিস্ময়। গুনগুন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। দয়া করে যখন তখন এভাবে আমার সামনে চলে আসবেন না, আপনাকে দেখলেও আমার ঘৃণা লাগে। মাহবুব গম্ভীর হয়ে বলল। গুনগুন কিছু বলার পূর্বে প্রণয় মাহবুবের কলার ধরে বলল। শুনিসনি গুনগুন কি বলছে? আমি ওর স্বামী। ওর তোর সাথে কোনো কথা নেই। খবরদার ওর ত্রিসীমানায় যেন তোর ছায়াও না দেখি আমি। এরপর কলার ছেড়ে দিয়ে গুনগুনের হাত ধরে বলল। চলো। বিল দিয়ে প্রণয় গুনগুনকে নিয়ে হাইওয়ের দিকে চলে গেল। একটা ফাঁকা জায়গা দেখে সাইডে বাইক থামিয়ে একটু দূরে গিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিল সে। রাগ হচ্ছে খুব। মাহবুব কেন আসবে বারবার? গুনগুন কি করবে বুঝতে পারছে না। এতগুলো মানুষ কেমন বিস্ময় ও কৌতুক নিয়ে দেখছিল তখন ওদের। কি দরকার ছিল প্রণয়ের এরকম সিনক্রেট করার? গুনগুন এগিয়ে গিয়ে প্রণয়ের হাত ধরে বলল। আপনি এমন কেন করছেন? প্রণয় জোরে জোরে শ্বাস নিয়েছিল, একটু থেমে বলল। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আপনি এভাবে হিল হতে পারবেন? আমার সাথে কথা বলুন। প্রণয় এবার রেগে গেল। গুনগুনের উপর রাগ দেখিয়ে চিৎকার করে বলল। কি কথা বলবো তোমার সাথে? ওই ছেলে বারবার কেন আসে তোমার কাছে? প্রণয়ের হঠাৎ এমন চিৎকারে গুনগুন ভয়ে কেঁপে উঠল। প্রণয় ফের একই কণ্ঠে বলল। তুমি কি ওর সাথে যোগাযোগ রেখেছো? পাগল হয়ে গেছেন আপনি? আমি কেন ওর সাথে যোগাযোগ রাখবো? তাহলে ও জানলো কিভাবে তুমি এখানে এসেছো? ওর সাথে কথা কেন বলছিলে? সে জানলো কিভাবে আমি জানি না। আর ওর সাথে আমি কোনো কথাও বলিনি। আপনারও এভাবে সিন ক্রিয়েট করা একদমই উচিত হয়নি তখন। আমি সিন ক্রিয়েট করছি? হ্যাঁ। এখনো দেখছি ওর প্রতি তোমার খুব মায়া। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে গুনগুন। সে জানে প্রণয় ওকে নিয়ে কতটা পজিটিভ, কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা প্রয়োজন। মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসাও জীবনের তিক্ততা নিয়ে আসে। প্রণয়ের ভালোবাসাও এখন সেই পথে চলছে। গুনগুন এই প্রসঙ্গে কিছুই বলল না, রাগ অভিমানটুকু গিলে ফেলে বলল। বাড়িতে যাবো, চলুন। প্রণয় দীর্ঘশ্বাস নিল। দু কদম এগিয়ে গিয়ে পেছন থেকে গুনগুনের হাত টেনে ধরে বলল। সরি। গুনগুন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণয় অপরাধীর মতো মাথা নত করে বলল। সরি তোমাকে রাগ দেখানোর জন্য, তোমার সাথে উচ্চ স্বরে কথা বলার জন্য। কিন্তু কি করব বলো? আমি যে ভয় পাই, তোমাকে হারানোর ভয়। ভালোবাসলে হারানোর ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সবকিছুতে আপনার এরকম বাড়াবাড়ি করা, রিয়েক্ট করা কি ঠিক? ভালোবাসেন বলে কি এখন আমার জন্য পুরো দুনিয়াটা ধ্বংস করে ফেলবেন আপনি? প্রণয় দৃষ্টি তুলে তাকালো গুনগুনের দিকে। ওর বিরক্তি মাখা মুখটা দেখে মৃদু হাসল। গরমে কপালে মৃদু ঘাম জমেছে। প্রণয়ে হাত দিয়ে গুনগুনের কপালের ঘামটুকু মুছে দিল। অদ্ভুতভাবে হেসে বলল। তোমার জন্য তো আমি পুরো দুনিয়া ধ্বংস করতে পারবো না, তবে দুনিয়ার যদি কেউ তোমার দিকে হাত বাড়ায়, তোমার ক্ষতি চায়, তাহলে তাকে আমি চিরতরে ধ্বংস করে ফেলবো। সময়কে কেন বেঁধে রাখা যায় না? এটা নিয়ে এই প্রথমবারের মতো খুব করে আফসোস হচ্ছে গুনগুনের। কিভাবে কিভাবে যেন চোখের পলকে সময়গুলো চলে গেল।
আইএলটিসির রেজাল্ট এলো, ইউনিভার্সিটিতে আবেদন করলো, ভর্তি হলো, সব প্রসেস শেষ করে আগামী সপ্তাহে তার ফ্লাইটের ডেটও চলে এলো। এর মাঝে অনেকগুলো দিন কেটে গেলেও গুনগুনের কাছে মনে হচ্ছে সময় একদমই অল্প গিয়েছে। প্রণয়কে ছেড়ে যেতে হবে, এই হাহাকার শূন্যতা গুনগুনকে এখন সব থেকে বেশি পোড়াচ্ছে। তবে প্রণয় খুব স্বাভাবিক আছে, বিজনেস সামলাচ্ছে, গুনগুনকে সময় দিচ্ছে, মাঝে মাঝে দুজনে একসাথে ঘুরতেও যাচ্ছে। এই যে তার এত স্বাভাবিকতা, এর মাঝেও যে কতটা অস্বাভাবিক ব্যস্ত অবস্থায় তার মনটা রয়েছে, এটা প্রণয় ছাড়া আর কেউই জানে না। তার হঠাৎ হঠাৎ খুব করে বলতে ইচ্ছে করে, তুমি যেও না। ঠিক তখনই আবার গুনগুনের হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সে কিভাবে গুনগুনকে দুঃখ দেবে, আর কিভাবেই বা নিজের হাতে ওর স্বপ্নগুলোকে গলা টিপে মারবে। তার ভালোবাসার সত্য কোনো ঠুনকো বিষয় নয়। এমনকি সে গুনগুনকেও নিজের থেকে অধিক বেশি বিশ্বাস করে। আর যাই হয়ে যাক না কেন, গুনগুন কখনো ওর বিশ্বাস ভাঙবে না, এটুকু সে খুব ভালো করেই জানে। গুনগুন চলে যাবে বলে আজ সবাইকে বাসায় দাওয়াত দিয়েছে প্রণয়। গুনগুন তাই সকাল সকাল উঠে রান্না করতে চেয়েছে। প্রণয় অবশ্য কোনো রান্না করতে দেয়নি, সব খাবার নিজের রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবে। শোয়েব শিকদার, প্রমীলা বেগম, কুলসুম ও মাসুদ এসেছে। বিপ্লবের এখন ছুটি নেই বলে আজ আসতে পারেনি। গুনগুনের খুব আশা ছিল আজ অন্তত বাবা আসবে, কিন্তু আসেনি। সবাই চলে আসার পর গুনগুন অনেকক্ষণ ধরে দরজার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস নিল। হাসির আড়লে লুকিয়ে থাকা দুঃখটা আর কেউ টের না পেলেও প্রণয় ঠিকই টের পেয়েছে। তবে ঘরভরা মানুষজন আছে বলে তখন আর কিছু বলল না। টেবিলে সবাইকে খাবার সার্ভ করার সময় বাড়ির কলিং বেল বাজার শব্দ শুনে গুনগুনকে দরজা খুলে দিল। শিহাব এসেছে, হেসে বলল। এত দেরি করলে কেন? শিহাব জুতা খুলে ভেতরে ঢুকে বলল। সরি আপু, একটু দেরি হয়ে গেল। গুনগুন দরজা লাগিয়ে দিয়েছিল। শিহাব তখন বলল, দরজা লাগিও না, আব্বু আসতেছে। নিজের কানকে ঠিক বিশ্বাস হলো না গুনগুনের, তাই আরেকবার জানতে চাইল। কি, কে এসেছে? আব্বু। শিহাব উত্তর দিতে দিতেই ওসমান গনি দুহাত ভরে মিষ্টির বাক্স নিয়ে লিফট থেকে বের হলেন। গুনগুনের দু চোখে পানি টলমল করছে, সে প্রাণপণে চাইছে কান্না আটকে রাখতে। ওসমান গনিকে দেখে প্রণয় এগিয়ে গিয়ে সালাম দিল, মিষ্টির প্যাকেটগুলো নিজের হাতে নিল। ওসমান গনির মাঝেও কেমন যেন একটা জড়তা কাজ করছে। নিজের মেয়ের সামনেও সে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। কিছুক্ষণ উসখুস করে জিজ্ঞেস করলেন। কান্নাটুকু গিলে ফেলে গুনগুন জবাব দিল। ভালো, তুমি? প্রণয় বলল। ভেতরে আসুন। ভেতরে নিয়ে বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল প্রণয়। এই প্রথমবার দুই পরিবার পরিচিত ও মুখোমুখি হলো। শোয়েব শিকদারকে দেখে বোঝার উপায়ই নেই যে তিনি প্রণয়ের আপন বাবা নন। বেশ অমায়িক ভঙ্গিতে তিনি ওসমান গনির সাথে হেসে হেসে কথা বলছেন। দুজনে বসেছেও পাশাপাশি। প্রণয় নিজেও অবাক হয়ে দৃশ্যটা দেখছে। গুনগুনের সাথে প্রণয় সবাইকে খাবার সার্ভ করছিল। প্রমীলা বেগম বললেন। গুনগুনকে বসিয়ে পাশের চেয়ারে প্রণয় বসল। সবাই খেতে খেতে গুনগুনের বাইরে যাওয়া নিয়ে কথা বলছে। ওসমান গনির কাছে খবরটা আরও আগিয়ে গিয়েছে। তবুও এতদিন তিনি পাথর হয়েছিলেন, কিন্তু এবার আর নিজেকে আটকে রাখতে পারেননি। প্রণয়ের দাওয়াতকে অজুহাত বানিয়ে মেয়ের কাছে ছুটে এসেছেন। তিনি খেতে খেতে লক্ষ্য করলেন প্রণয় নিজের হাতে তুলে গুনগুনকে খাইয়ে দিচ্ছে। কোনো সংকোচ নেই, জড়তা নেই, শুধু চোখে মুখে আছে গুনগুনের জন্য অবাধ ভালোবাসা। প্রণয় ও গুনগুন মিলে সত্যি তার ধারণাকে ভুল প্রমাণিত করতে পেরেছে। গুনগুনের বাসার বারান্দায় একটা চেয়ার পেতে বসে আছেন ওসমান গনি। পাশেই মাঝারি সাইজের একটা দোলনা, আর্টিফিশিয়াল লতাপাতা ও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। ছোটবেলা থেকেই গুনগুনের দোলনা খুব পছন্দ ছিল। একবার কোথাও দোলনা পেলে না চড়তে পারা পর্যন্ত শান্ত হতো না। ছোটবেলার কথাগুলো মনে হতেই তার বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি হাত ঘড়িতে সময় দেখলেন। বারান্দায় এসে 10 মিনিটের মতন হবে বসে আছেন। গুনগুন এখনো আসে না কেন? শিহাব দোলনায় বসে দোল খাচ্ছিল। তিনি ছেলেকে বললেন, যা তো, তোর আপুকে ডেকে নিয়ে আয়। ডাকতে যাওয়ার আগেই গুনগুন চলে এসেছে। শিহাব উঠে গুনগুনকে বসতে বলল। গুনগুন বলল। তুই বস। শিহাব খুশি হয়ে বলল। দোলনাটা খুব সুন্দর আপু, একদম তোমার মতো। গুনগুন মুচকি হাসলো, বাবার সামনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। চা খাবে? চা আনবো?
ওসমান গনি সংকোচ নিয়ে বসে আছেন, চোখে চোখ রাখতে পারছেন না মেয়ের। গুনগুন নিজেও এই অস্বস্তি টের পাচ্ছে। জড়তা কাটিয়ে ওসমান গনি মেয়ের হাত ধরে বললেন। আমার পাশে বস। গুনগুনের বুকটা হু হু করে উঠল, চোখ টলমলো করছে। শিহাবকে কোলে নিয়ে সে দোলনায় বসল। ওসমান গনি মেয়ের হাত ধরে বললেন। আমি খুব খারাপ বাবা, তাই না রে? গুনগুন নিরুত্তর, তার গলা কাঁপছে। ওসমান গনি নিজেই বললেন। তোর সাথে, তোর মায়ের সাথে আমি অনেক অন্যায় করেছি। আমাকে যে তুই অনেক ঘৃণা করিস আমি জানি। অবশ্য আমি তো কাজ সব ঘৃণা করার মতোই করেছি। সবসময় ভাবতাম তোকে বাড়ি থেকে তাড়াতে পারলে হয়তো শান্তি পাব, তাই উঠে পড়ে লেগেছিলাম তোর বিয়ের জন্য। আমার অপছন্দে অমতে বিয়ে করলি, তবুও স্বস্তি পাচ্ছিলাম, অন্তত বাড়ির অশান্তিটা তো কমেছে। কিন্তু বিশ্বাস কর মা, তুই বাড়ি থেকে চলে আসার পর বুঝতে পারলাম বাড়ির সেই অশান্তিটাই এখন আমি মিস করি। তোর কড়া কড়া কথাগুলো মিস করি। মাঝে মাঝেই তোর রুমে গিয়ে চুপ করে বসে থাকি, তোর বই খাতাগুলো ছুঁয়ে দেখি। কতবার তোকে আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি, তুই হয়তো জানিস না। এত কিছুর পরও কখনো তোর সামনে আসতে পারতাম না। আত্ম অহংকার, চক্ষুলজ্জা দুটোই কাজ করত, কিন্তু আর পারলাম না আটকে রাখতে নিজেকে। ওসমান গনির চোখে পানি, তিনি কাঁদছেন। গুনগুনও কাঁদতে কাঁদতে বলল। এখন তাহলে কেন এসেছো? না আসতে, আমি একদম মরার পরই আসতে। তখন দেখতাম না, জানতামও না কিছু। তোমার আত্মঅহংকার জিতে যেত তখন। ওসমান গনিও কাঁদতে কাঁদতে বললেন। এভাবে বলিস না রে মা, আমি খারাপ বাবা, আমি জানি। ক্ষমার অযোগ্যও হয়তো, কিন্তু সন্তানের লাশের ভার নেওয়ার ক্ষমতা আমার নাই। বাবা ও বোনকে কাঁদতে দেখে ছোট্ট শিহাবও ফুপিয়ে ফুপিয়ে কাছে। বারান্দার ওপাশে আড়ালে দাঁড়িয়ে বাবা মেয়ের মান অভিমানের পারদ কিভাবে তরতর করে গোছে সেটাই দেখছে প্রণয়। সে উদ্দেশ্যজনিতভাবে দেখতে আসেনি, এসেছিল ওসমান গনির জন্য চা নিয়ে। কিন্তু তার উপস্থিতিতে যদি সব আবার এলোমেলো হয়ে যায়, তাই আর সামনে যায়নি। বাবা মেয়েকে সময় দিয়েছে। বিকেলের দিকে সবাই বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ল। শোয়েব শিকদার চলে যাওয়ার সময় গুনগুনের মাথায় হাত বুলিয়ে বললেন। তুমি চন্দনের মতো মা, যেখানে যাও সুবাস ছড়াও। এই যেমন হঠাৎ করে এসে আমার মা হয়ে গেলে, আমার কঠিন হৃদয়কে আচানক অজানা জাদু বলে নরম করে ফেললে। কিন্তু এখন আবার ঠিকই দুঃখের সাগরে ভাসিয়ে চলে যাওয়ার জন্য রেডি হয়েছ। এক মা তো সারা জীবনের জন্যই চলে গেল, আর এখন আমার আরেক মা দেশ ছেড়েই চলে যাচ্ছে। গুনগুন ফুপিয়ে ফুপিয়ে কাছে, তিনি চোখের পানি মুছে দিয়ে বললেন। বোকা মেয়ে না, সরি, বোকা মা আমার। কান্না করো না, আমরা সবাই তোমার ফিরে আসার অপেক্ষায় থাকব। ওসমান গনিও যাওয়ার আগে গুনগুন ও প্রণয়কে বলে গেলেন। মেয়েকে জামাইসহ নিতে আসব বাড়িতে। দেশ ছাড়ার আগে মেয়েটাকে একবার নিজের বাসায় নিতে চাই। তোমার কোনো সমস্যা নেই তো প্রণয়? প্রণয় মাথা নাড়িয়ে বলল। না, একদম না। ঠিক আছে, তাহলে আগামীকাল আসছি তোমাদের নিতে। আপনার আসতে হবে না কষ্ট করে, আমরাই চলে আসব। সত্যি তো? কথা দিচ্ছ? দিচ্ছি। ঠিক আছে, আজ তাহলে আসছি। বাড়ির নিচ অবধি সবাইকে এগিয়ে দিতে নেমেছে প্রণয় ও গুনগুন। কুলসুম ওর অ্যাপার্টমেন্টে চলে গেছে। ওসমান গনি শিহাবকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন বিদায় নিয়ে। প্রণয় শোয়েব শিকদার ও পমিলা বেগমকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছে। মাসুদ একা দাঁড়িয়ে আছে গুনগুনের পাশে। বাড়িতে ঢোকার সময় হঠাৎ করে মাসুদের দিকে তাকিয়ে থমকে গিয়ে বলল। কিছু বলবেন? মাসুদ মাথা চুলকাচ্ছে। সত্যি বলতে বাকি সবার মতো মাসুদেরও এখন খারাপ লাগছে। গুনগুনের সাথে তার সাপে নেউলে সম্পর্ক থাকলেও সে গুনগুনকে পছন্দ করে। হতে পারে মেয়েদের সম্পর্কে তার ধারণা তিক্ত, কিন্তু সে প্রণয়ের কথা ভেবেই চাইতো গুনগুন দেশের বাইরে না যাক, কিংবা প্রণয় রাজনীতি করুক। ইশরাতের সাথে সব যোগাযোগ বন্ধ হওয়ার পরেই মাসুদ ধীরে ধীরে বুঝতে পেরেছে যে কোনো সম্পর্কের মূল ভিতটাই হচ্ছে বিশ্বাস ও সম্মান। যখন কোনো ব্যক্তির প্রতি বিশ্বাস থাকে না, তখন সম্মানটাও ঠুনকো হয়ে যায়। নিজের ভুল বুঝতে বুঝতে গুনগুনেরও দেশ ছাড়ার সময় এসে পড়েছে। লম্বা শ্বাস নিল মাসুদ, শার্টের কলার ঠিক করে মাথা নত করে বলল। আমারে তুমি মাফ করে দিও। গুনগুন বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল। মাপ চাচ্ছেন কেন? কত ভুল করছে, উল্টাপাল্টা কথা কইছে, তার তো কোনো হিসাব নাই। গুনগুন কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে পরক্ষণে শব্দ করে হেসে ফেলল, হাসতে হাসতে বলল। ধুর, এসব মনে রেখে বসে আছে কে? আমার বড় কোনো ভাই নেই। বিপ্লব ভাই আর আপনাকেই আমি বড় ভাইয়ার আসনটা দিয়েছি। হতে পারে আপনার সাথে আমার কথা কাটাকাটি বেশি হয়, কিন্তু ভাই তো মানেই।
গুনগুনের মুখে এই কথাটা শোনার পর আরও বেশি অনুতপ্ত হচ্ছে মাসুদ। যে মেয়েটা তাকে ভাইয়ের জায়গায় দিয়েছে তাকে নিয়েই কিনা মাসুদ কত উল্টোপাল্টা কথা বলছিল প্রণয়কে। হায়রে, সবই নির্বুদ্ধিতা ও স্বল্প জ্ঞানের ফল। বাবা মাকে এগিয়ে দিয়ে এসে প্রণয় বলল। কি নিয়ে দুজনে এত হাসাহাসি করছো? মাসুদ বলল। তোর এত কিছু জানা লাগবে না। অবশ্যই জানা লাগবে। আমার বউ, আমি জানবো না তো কে জানবে? তুই চুপ থাক, বউ পাগল। প্রণয়কে ধমক দিয়ে মাসুদ গুনগুনকে বলল। আমার বন্ধু তোমারে অনেক বেশি ভালোবাসে। কোনো সময় ওরে দূরে সরাইয়া দিও না। ওরে ওর মতো ভালো না বাসতে পারলেও একটু ভালোবাসো। ও শুধু একটুখানি ভালোবাসা কাঙ্গাল। ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না তোমার কাছে। প্রণয় মাসুদকে ধমক দিয়ে কাঁধে হাত দিয়ে বলল। হপ বেটা, চুপ থাক। গুনগুন লুকিয়ে দীর্ঘশ্বাস নিল, ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বলল। আপনার বন্ধু যতদিন দেশে থাকবে ততদিন ওকে দেখে শুনে রাখার দায়িত্বটা আপনার। খুব তো আমাকে সতীন সতীন বলতেন, এবার দেখবো আমার অবর্তমানে ওর কেমন দেখভাল করেন আপনি। মাসুদ হেসে ভাব নিয়ে বলল। তুমি কোনো চিন্তা করো না, আমি ওর লগেই থাকবো। এক লগে ঘুমামো, জামা কাপড় ধুইয়া দিমো, রাইন্দে দিমো, খাওয়ায়ও কি দেওয়া লাগবো? প্রণয় ফের ধমক দিয়ে বলল। এই শালা, তুই কি আমার বউ নাকি আমারে গে মনে হয় তোর? খবরদার, তুই আমার সাথে থাকতে আসবি না। এখন খুব ভাব ধরতেছস না? ধর, 2 দিন পর কাইন্ডা বুক বাসানোর লাইগা খালি আমার বুকটাই পাবে, বুঝস নে? ওই, তুই বাসায় যা, ভাগ, কুইক, চোখের সামনে থেকে দূর হ। হ যাইতাছে। তোকে রাসলীলা দেখার লাইগা বসে আছি নাকি? মাসুদ ভেঙচি কেটে চলে গেল। গুনগুন হাসে। প্রণয় ভ্রু কুঁচকে বলল। ও এমন করে কেন? গুনগুন হাসতে হাসতে লিফটের দিকে আগাচ্ছে, বলল। আপনার বন্ধু আপনিই ভালো জানেন। বাদ দাও, তখন তোমরা এত হাসাহাসি করছিলে কেন? ভাষা বারণ। না, কিন্তু কি নিয়ে হাসছিলে? আপনার জানতে হবে না। বলে গুনগুন লিফট থেকে নামলো। প্রণয় ক্ষিপ্ত হয়ে পিছু পিছু এসে বলল। কেন জানতে হবে না? গুনগুন দরজার লক খুলে ভেতরে ঢুকলো। প্রণয়ও এলো সাথে সাথে। সে তখনও গম্ভীর হয়ে আছে। গুনগুন সোজা বেডরুমে চলে গেল। প্রণয়ও এলো সাথে। বিছানায় পা ঝুলিয়ে বসে বলল। বলছো না কেন? গুনগুন মুখ ঘুরিয়ে মিটিমিটি করে হাসে। প্রণয় তখনও বারবার জানার জন্য প্রশ্ন করেই যাচ্ছে। গুনগুন প্রণয়ের দিকে ঘুরে মাথায় হাত রেখে বলল। এত কেন ভালোবাসেন আমায়? প্রণয় থমকে গেল। মাথায় হাত রাখাটা তার সবচেয়ে বড় দুর্বলতা। ওর মনে আছে বিয়ের আগে একবার গুনগুনের কাছে আবদার করেছিল মাথায় হাত রাখার জন্য, কারণ তখন তার ছন্দহীন এলোমেলো জীবনে কেউ ছিল না একটুখানি মাথায় হাতের পরশ দেওয়ার জন্য। গুনগুন জীবনে বউ হয়ে আসার পর অনেক কিছু বদলে গিয়েছে স্বয়ং প্রণয় নিজেও। এই মেয়েটাকে সে কিভাবে বোঝাবে ওকে এতটা ভালোবাসার কারণ মেয়েটা নিজেই। এই যে ওর একটুখানি ভরসার স্পর্শ কেউ তো দেয়নি আগে। তার যে নিজেকে বদলানো উচিত, বলেনি তো আগে কেউ। গুনগুনের আগে কেউ তো তাকে এভাবে ভালোবাসেনি। উত্তর না পেয়ে গুনগুন হাত সরিয়ে নিয়ে বলল। আচ্ছা, আজ আমরা বাড়িতে নতুন কিছু রান্না করি, চলুন। কি রান্না করা যায়? উইথ ইউটিউব সার্চ দিই। গুনগুন বিছানার উপর থেকে ল্যাপটপ নিতে যাওয়ার সময় প্রণয় বলল। তুমি? গুনগুন কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণয় গুনগুনের হাতটা নিয়ে নিজের মাথায় রেখে বলল। তোমাকে এত ভালোবাসার কারণ তুমি নিজেই। গুনগুন মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণয় ভ্রু কুঁচকে বলল। এভাবে কি দেখছো বলো তো? আমাকে কি বেশি সুন্দর লাগছে আজ? তোমার সিরাম মেখে মনে হয় লাভই হচ্ছে। ধুর, বলে প্রণয়ের বুকে ধাক্কা দিয়ে হাসতে হাসতে গুনগুন সরে গেল। ব্যাগপত্র গুছিয়ে বাস স্ট্যান্ডে এসে বসে আছে গুনগুন, প্রণয়, মাসুদ, কুলসুম ও শিহাব। ওসমান গনি টিকিট কাটতে গিয়েছেন। সবাই মিলে আজ গ্রামের বাড়িতে যাচ্ছে। আগামীকাল গ্রামে থেকে পরের দিন আবার চলে আসবে, কারণ এরপর হাতে থাকবে আর একদিন। এরপরেই গুনগুনের ফ্লাইট। বাবার বাসায় দাওয়াতে যাওয়ার পর ওসমান গনি গুনগুনকে জিজ্ঞেস করেছিলেন। দেশের বাইরে তো চলে যাবি, আমার কাছে কি চাস তুই বল, তাই দেব। গুনগুন বলেছিল। গ্রামে যেতে চাই। ছোটবেলার সেই সময়গুলো তো আর ফিরে পাবো না, তবে ওরকম একটা দিন কাটাতে চাই তোমার সাথে, আপু।
এই কথা শুনে ওসমান গনির চোখে পানি চলে এসেছিল। গুনগুনের মা মারা যাওয়ার পর আর কখনো গ্রামে যাওয়া হয়নি। মূলত সুমনা বেগমই কখনো চাইতেন না তিনি গ্রামে যান। সুমনা বেগম বউ হয়ে আসার পর সবকিছু থেকে সবার থেকে ওসমান গনি আলাদা হয়ে গিয়েছিলেন। গুনগুন এরপর একবার গিয়েছিল, শুধু সবাই কেমন যেন করুণার চোখে দেখত ওকে, হা হুতাশ করতো খুব। তবে চাচা চাচি সবাই যে গুনগুনকে ভীষণ ভালোবাসতো একথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তবুও এত ভালোবাসা ঝাঁপিয়েও গুনগুনের চোখে ভাসত সবার করুণা। সে নিজেকে কখনো এতটা ছোট দেখতে পারত না তখন থেকেই। এরপর থেকে গুনগুনও আর গ্রামে আসেনি। দাদা দাদিও ছিল না যে যাদের টানে অন্তত গ্রামে যাওয়া হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।